ওকে, তাহলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত অবস্থান জানার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আমাকে সার্চ করতে হবে যে মিদনাপুর, মিদ মিদনাপুর, মিদনাপুর ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। তাহলে মিদনাপুর যখনই তুমি সার্চ করবে, তখন তোমার সামনে এই ধরনের গুগলে একটা উইন্ডো ওপেন হবে, যেখানে দেখো এই লেখা আছে 22°25' 26° এন সমান নর্থ, এবং 87°19' 8 সেকেন্ড ই সমান ইস্ট। অর্থাৎ নর্থ এবং ইস্টে তোমাকে এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বা লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড তোমাকে বলে দেবে। এই নর্থে যেটা আছে বা এনে যেটা আছে সেটা হচ্ছে তোমার অক্ষাংশ বা ল্যাটিটিউড, এবং ইস্টে যেটা আছে দিয়ে সেটা হচ্ছে লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ। তাহলে তুমি তোমার প্রজেক্টে এভাবে লিখতে পারবে যে আমার স্টাডি এরিয়াটা বা যে বিষয়টা নিয়েছি তার অবস্থান হচ্ছে এত থেকে এত ডিগ্রি নর্থ থেকে এত ডিগ্রি ইস্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই সকলে তোমরা তোমাদের খাতায় অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, এবার চলে এসো মূল টপিক। তাহলে হলো এটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত অবস্থান দেওয়া হয়ে গেল। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অবস্থানগত মানচিত্র। এখানে দেখো আমি একটা অবস্থানগত মানচিত্র তোমাদের দেখিয়েছি। এই অবস্থানগত মানচিত্রটা তোমরা যদি পারো তাহলে তোমাদের প্রজেক্ট কিন্তু খুব সুন্দর এবং খুব একটা স্ট্রং ভ্যালিড আবেদন রাখবে। এরকম করবে, তোমরা একটা ইন্ডিয়ার মানচিত্র নেবে, ওয়েস্ট বেঙ্গলের মানচিত্র নেবে, এগুলোকে লাইট ট্রেস করতে পারো বা ছোট করে জেরক্স করে নিতে পারো। নেওয়ার পর খাতার মধ্যে প্রিন্টিং করবে। তাহলে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি কি নেব? মেদিনীপুর। তাহলে এখানে দেখো ইস্ট মেদিনীপুরের একটা টপিক তোমাদের দেখানো হয়েছে, তাই ইস্ট মেদিনীপুরের বাউন্ডারিটা আমি পেয়ে যাব। এগুলো গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। ইস্ট মেদিনীপুর থেকে এই দেখো ময়না সিডি ব্লক, অর্থাৎ ময়না হচ্ছে তার স্টাডি এরিয়া বা টপিক। এইভাবে তুমি একটা স্টাডি এরিয়া ম্যাপ বা লোকেশন ম্যাপ তোমরা তৈরি করতে পারবে। তাহলে এই প্রত্যেকটা জিনিস গুগলে সার্চ করলে পেয়ে যাবে। ইন্ডিয়ার ম্যাপ পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ পেয়ে যাবে, পশ্চিম মেদিনীপুরের ব্লক বাউন্ডারি স্টাডি অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি ম্যাপ পেয়ে যাবে, এবং মেদিনীপুর যে টাউন এরিয়া সেই টাউনের মানচিত্র তুমি যদি সার্চ করো পেয়ে যাবে। তাহলে দিয়ে এই ধরনের একটা লোকেশন ম্যাপ তোমরা কিন্তু তৈরি করতে পারো। তৈরি করে খাতার মধ্যে এই ঠিক স্টাডি এরিয়ার পরে এইরকম জায়গাতে এই লোকেশন ম্যাপটা তোমরা পেস্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত হয়ে গেল। এবার আসছি মূল যে কাজ, সেটা হচ্ছে মেথোডোলজি বা কার্যপদ্ধতি। এই মেথোডোলজি বা কার্যপদ্ধতি একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে তিনটে বিষয় থাকে, একটা হচ্ছে প্রি ফিল্ড, ডিউরিং ফিল্ড আর পোস্ট ফিল্ড। অর্থাৎ কি, ক্ষেত্র সমীক্ষার পূর্বে করণীয় কিছু কাজ থাকে, ক্ষেত্র সমীক্ষা যখন তুমি করবে অর্থাৎ সার্ভে যখন চলছে তখন তোমার কিছু কাজ থাকে, আর সমীক্ষার পরবর্তীতে কাজ। কি কি কাজ সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো প্রি ফিল্ড বা ক্ষেত্র সমীক্ষার পূর্বে তোমার কাজ কি? ক্ষেত্র সমীক্ষার পূর্বে তোমার কাজ হচ্ছে যে যে স্টাডি এরিয়াটা বা যে এলাকাটা তুমি কাজ করতে চাইছো তার অবস্থান কি, যেমন আমি গুগলে সার্চ করলাম সেগুলো আমরা পাবো, সার্চ করছি। ওই যে টপিকটা নিয়েছে, ধরো জল দূষণ, সেই জল দূষণ কাকে বলে, জল দূষণ কিভাবে হয়, জল দূষণের প্রভাব কি, এই যে বিষয়গুলো আমরা বিভিন্ন বই বা ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে লিখছি, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে ক্ষেত্র সমীক্ষার পূর্বের কাজ, যেটাকে আমরা বলছি প্রি ফিল্ড স্টাডি। ঠিক আছে, তাহলে প্রি ফিল্ড স্টাডিতে আমরা কি করবো, বিভিন্ন যে তথ্যগুলো সংগ্রহ করছি সেগুলো লিখবো। প্রি ফিল্ড স্টাডি লিখলাম, দিয়ে গেলাম যে আমি বই থেকে খুঁজে খুঁজে জল দূষণ কাকে বলে, জল দূষণের প্রভাব কি, ফলাফল কি, এগুলো সংগ্রহ করেছি। আমার স্টাডি এরিয়ার লোকেশন ম্যাপে আমি সার্চ করে পেয়েছি, তার জনসংখ্যা কত, তার মেল ফিমেল জনসংখ্যা কত, ইত্যাদি যে বিষয়গুলো সমস্তগুলো আমি সেগুলো থেকে কাজ করি। অর্থাৎ ফিল্ডে যাওয়ার আগে তোমার যে সমস্ত কাজ সেগুলো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে প্রশ্নমালা তৈরি করা। এই প্রশ্নমালা আমরা তৈরি করেছি, বা যেটাকে আমরা কোশ্চেনিয়ার বলি, এটা করেছি, বা সার্ভে শিট এটা তৈরি করেছি। এবার এরপরে আমি কি করছি, ডিউরিং ফিল্ড, অর্থাৎ তুমি ফিল্ডে গেছো, ফিল্ডে গিয়ে তুমি দেখছো যে জল দূষণ হচ্ছে কি হচ্ছে না, সেগুলো চলছে। জল দূষণ হচ্ছে, তার উৎসগুলো কি কি আছে, তার ফলে মানুষের সঙ্গে কথা বলছো যে তোমাদের এখানে জল দূষণের প্রভাব আছে কিনা, জল দূষণের ফলে তোমাদের কি রোগ ব্যাধি হচ্ছে, তোমরা পানীয় জল দূষিত কিনা, এই সমস্ত বিষয় যেগুলো করছো। আর এই সমীক্ষা চলাকালীন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, তুমি যে ফিল্ডে গেছো বা মানুষের সঙ্গে কথা বলছো সার্ভে ওই প্রশ্নমালা নিয়ে, সেখানে তোমাকে ছবি তুলতে হবে। দূষিত এলাকার ছবি তুলবে, দূষণ হচ্ছে মানে অর্থাৎ কেউ আহ, গবাদি পশু স্নান করাচ্ছে পুকুরে তার ছবি তুলবে, বা কেউ সলিড যে তোমাদের ওয়েস্টগুলো, ওয়েস্ট বা যেগুলো আমরা বলি যে সলিড ওয়েস্ট, এই সলিড ওয়েস্টগুলো পুকুরে ফেলছে, প্লাস্টিক ফেলছে, নালা নর্দমায় নোংরা জল হচ্ছে, সেই সমস্ত প্রত্যেকটা ছবি কিন্তু তুলবে। এই ছবি হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ ছবি তোমাদের খাতার সঙ্গে সঙ্গে সেটি সেট করতে হবে খাতায় আঠা দিয়ে। এই জন্য তুমি সমীক্ষা চলাকালীন সার্ভে করবে, তথ্য নেবে, সঙ্গে সঙ্গে তোমাকে ছবিগুলো তুলতে হবে।
এবার সমীক্ষা হয়ে গেল তোমার, একদিন কি দুদিন তুমি গেলে, তোমার এরিয়া ভিজিট করলে, লোকাল এরিয়া থাকলে তো ভালো, মানুষজনকে সঙ্গে কথা বলে যে আপনাদের এখানে জল দূষণ হচ্ছে কিনা, তার কারণগুলো কী কী, তারা অনেক কিছু বলবে, সেগুলো তুমি লিখে নিলে আদায় করে প্রশ্নমালা দিয়ে। অথবা যদি না করো, তুমি নিজে ভিজিট করলে, গিয়ে দেখলে যে কী কী সমস্যাগুলো হচ্ছে, সেগুলো খাতায় নোট করে নিলে, নোট করার পর সেগুলো নিয়ে চলে আসবে। তাহলে সমীক্ষাকালীন এই ধরনের কার্যকলাপগুলো চলবে। নেক্সট যেটা বলছে পোস্ট ফিল্ড, অর্থাৎ সমীক্ষার পরে কী হবে। সমীক্ষা করা হয়ে গেল, তারপর তুমি বাড়ি চলে এলে, এখানে বসে তুমি যে তথ্যগুলো পেয়েছো তো এগুলোকে তোমাকে সাজাতে হবে, সেগুলোকে টেবিলে তৈরি করতে হবে, টেবিল করে সেগুলোকে ইনপুট করতে হবে, ইনপুট করে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তোমাকে ইন্টারপ্রিটেশন করার জন্য বা ব্যাখ্যা প্রদানের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হবে। ছবিগুলোকে সাজিয়ে গুছিয়ে নিলে কোনটা কোথায় যাবে, কোন ছবিগুলো, সেইগুলো হচ্ছে তোমার পোস্ট ফিল্ড সার্ভে বা পোস্ট সার্ভের পরবর্তী পর্যায়ে। অর্থাৎ এখানে কী হবে, বিশ্লেষণ হবে এবং সেগুলো ইন্টারপ্রিটেশন লিখতে হবে। নেক্সট যেটা বলেছে, তাহলে এই মেথোডোলজি আছে, অর্থাৎ টোটাল তোমার কাজটা কিভাবে হবে সেটাই কিন্তু বর্ণনা করবে কে, মেথোডোলজি। নেক্সট হচ্ছে ডেটা সোর্স বা তথ্যের উৎস, তো তুমি যে তথ্যগুলো কিভাবে পেলে। তথ্য আমরা দু ধরনের পেলাম, তথ্য আমরা সাধারণত দুভাবে পাই, একটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ ডেটা, একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ ডেটা। প্রাইমারি সোর্স অফ ডেটা কি, অর্থাৎ তুমি যে ফিল্ডে গেলে ফিল্ড থেকে যে ডেটাটা সরাসরি তুমি কালেক্ট করলে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি সোর্স অফ ডেটা। সেকেন্ডারি সোর্স অফ ডেটা কি, অর্থাৎ তুমি এই যে খবরের কাগজ, বই, ইন্টারনেট থেকে তুমি তথ্যগুলো নিয়েছো, অর্থাৎ ওই তথ্যগুলো আগে কেউ তোমার সার্ভে করে বা ফিল্ড ভিজিট করে তথ্যগুলো সে বইয়ের মধ্যে ইনপুট করেছে, সেখান থেকে তুমি সেগুলো নিয়ে তোমার কাজে লাগবে। এই ধরনের তথ্যকে আমরা বলি সেকেন্ডারি সোর্স অফ ডেটা। যেমন তুমি বই থেকে ইন্ট্রোডাক্টিং পার্টে লেখার সময় লিখেছো জল দূষণ কাকে বলে, জল দূষণের কারণ কি কি হতে পারে। খবর কাগজ থেকে হয়তো তোমার এলাকার কোনো নিউজ বেরিয়েছে যে এই এলাকায় জল দূষণ হচ্ছে, সেটা তুমি নিয়েছো। ইন্টারনেট থেকে তোমার লোকেশন ম্যাপ খুঁজে বের করেছো, তার অবস্থান কি খুঁজে বের করেছো, এগুলো সব হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ ডেটা। প্রাইমারি সোর্স অফ ডেটা কোনটা, তুমি এই যে প্রশ্নমালা নিয়ে তোমার নির্দিষ্ট এলাকায় তুমি ভিজিট করেছো, মানুষজনের সঙ্গে কথা বলেছো যে আপনাদের এখানে জল দূষণ কি হচ্ছে, সে হ্যাঁ কি না বলেছে, তাহলে সেই যে সেই ডেটাটা পেয়েছো, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, কেউ যদি না বলে তাহলে হচ্ছে না। তাহলে জল দূষণের আবার জিজ্ঞেস করেছো জল দূষণের কারণগুলো কি কি, সে বলেছে যে এই কারণগুলো হচ্ছে এখানে গবাদি পশু স্নান করা, এখানে মানুষজন ড্রেনের জল ফেলে, প্লাস্টিক ফেলে। এই যে কারণগুলো যেগুলো তুমি ফিল্ড থেকে পেয়েছো, সেগুলো হচ্ছে তোমার প্রাইমারি সোর্স অফ ডেটা। এই যেমন কিসের মাধ্যমে আমরা প্রশ্নমালা তৈরি করবো, আচ্ছা এই প্রশ্নমালা সম্বন্ধে বলি যে নির্দিষ্ট বিষয়ের প্রশ্নমালা কি হবে, সেই বিষয়ে তোমাদের মনে প্রশ্ন আছে না, আশা করি অনেকে জানো, অনেকে জানো না যে কতগুলো কোশ্চেন থাকবে, কিভাবে করব। সে বিষয়ে আমি যদি একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো যে কোশ্চেনার বা প্রশ্নমালা কিভাবে হবে, কিভাবে তৈরি করব, কত কত কীরকম টাইপসের কোশ্চেন হবে, সেটা নিয়েও আমি পরবর্তীকালে একটা ভিডিও তৈরি করব। ওকে, তো সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নমালা নিয়ে সার্ভে করাটা। ক্লিয়ার? এবার তাহলে দেখো সোর্স অফ ডেটা আমরা দুটো পেলাম, একটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্স অফ ডেটা। নেক্সট চলে এসো, দেখো প্রি রিকুইসাইট অফ ফিল্ড স্টাডি, অর্থাৎ সমীক্ষার জন্য তোমার প্রয়োজনীয় উপকরণগুলো কী কী। এগুলো খুব সোজা, যে তুমি সার্ভে করার সময় কী কী উপকরণ নিয়ে যাবে সেগুলো দেখো, নোট বই, পেন, পেন্সিল, রাবার, স্কেল, প্রশ্নমালা যেটা কোশ্চেনারি বললাম, মোবাইল বা ক্যামেরা, এটা গুরুত্বপূর্ণ কারণ ছবি হচ্ছে মাস্ট, ছবি তোমাদের লাগবেই। আর সমীক্ষা ক্ষেত্রে মৌজা, মানচিত্র, অনেক ক্ষেত্রে থাকতে পারে, অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, তো তুমি যে এরিয়াটা স্টাডি করবে তার মানচিত্র যদি তোমার কাছে থাকে তাহলে খুব ভালো হয়, না থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই পেন, পেন্সিল, নোট এবং মোবাইল, প্রশ্নমালা, এই তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই তিনটে জিনিস তোমাকে নিয়ে যেতেই হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো, এই 7টা টপিক থাকবে তোমার কোথায়, 7টা টপিক থাকবে তোমার চ্যাপ্টার 1-এ, মেন পার্টের যে প্রধান অংশে যে চ্যাপ্টার 1, সেখানে থাকবে এই 7টা বিষয়। এবার চলে এসো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2-তে কি থাকবে না, চ্যাপ্টার 2-তে থাকবে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন বা সমীক্ষার ফলাফল ও বিশ্লেষণ। তো তুমি এই যে ফিল্ড, প্রি ফিল্ড, ডিউরিং ফিল্ড এবং পোস্ট ফিল্ড থেকে যে তথ্যগুলো পেয়েছো, অর্থাৎ প্রশ্নমালা থেকে প্রাপ্ত সমস্ত তথ্যগুলিকে বিশ্লেষণ করে তার ভিত্তিতে বারগ্রাফ বা পাইগ্রাফের দ্বারা সেগুলোকে খাতায় তুলে নাও। তো সোজা কথা আমি যদি বলি, একটা জিনিস দেখো, যে তুমি জল দূষণ সম্পর্কে সার্ভে করেছো, সেই জল দূষণের কারণগুলো কি কি তুমি পেয়েছো, একাধিক কারণ হতে পারে। এই কারণগুলোকে তোমাকে গ্রাফের মাধ্যমে, এই যে বার, এটাকে বলা হয় বার গ্রাফ, আর এটাকে বলা হয় পাই গ্রাফ, এই বার এবং পাই এই দুটো গ্রাফের মাধ্যমে তুমি সেগুলোকে তুলে ধরবে। এরকম ধরো জল দূষণের কারণগুলো বলেছে, এরকম করে তুমি একটা জল দূষণের যে কারণটা সব থেকে বেশি সেটা এরকম বড় কারণ, বড় বার হবে, যেটা ছোট সেটা এরকম ছোট হবে, আর যেটা মাঝারি সেটা মাঝারি। এবার তো তোমাকে 10 জনকে তুমি সার্ভে করেছো, এই 10 জনের মধ্যে 10 জনই বলেছে যে আমার জল দূষণের প্রধান কারণ হচ্ছে নর্দমার জল পুকুরে পড়া, তাহলে সেটা সব থেকে বড় বার হবে। 2 জন বলেছে তাহলে ছোট হবে। 5 জন বলেছে আরো একটা কারণ, সেটা একটু মাঝারি ধরনের হবে। এইভাবে তোমাদের কারণগুলোর উপর ভিত্তি করে বা যতগুলো তথ্য তুমি পেয়েছো সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে
বার গ্রাফ বা পাই গ্রাফ দিয়ে তোমাকে সেই তথ্যগুলো বিশ্লেষণ। এবার অনেকে ধরো চাইছে আমি প্রশ্নমালা নিয়ে সার্ভে করবো না, নিজে ফিল্ড ভিজিট করবো, সেখানে ফিল্ড ভিজিট থেকে তথ্য নেব। তাহলে সে কি করতে পারে, সে ফিল্ড ভিজিট করলো, গিয়ে সেখানে যে তথ্যগুলো নিজের মতো করে লিখলো, তার ভিত্তিতে তোমাকে বার বা পাইগ্রাফ আঁকতে পারো, এঁকে সেগুলোকে তুমি বিশ্লেষণ করো। এই দুটোর গুরুত্ব কি, এই দুটো হচ্ছে কি, বার এবং পাইগ্রাফ তুমি যদি দিতে পারো, তাহলে কি হবে, তোমার ওই লেখাগুলো আর বিশেষ লিখতে হয় না, মানে ইন্টারপ্রিটেশনের বিশেষ কিছু লিখতে হয় না, এই ছবিগুলোর মাধ্যমেই বোঝা যায়। আর এই ছবিগুলোকে ইন্টারপ্রেট করতে হবে যে কোনগুলো বেশি, কোনটা কম, আর কোনটা মাঝারি, সেগুলো ভাবে ইন্টারপ্রেট করতে। এগুলো একটু জটিল বিষয়, তবুও যদি চেষ্টা করো, যদি পারো খুব সহজে, নাহলে আহ, যারা জিওগ্রাফিতে পড়ো তারা খুব সহজে এগুলো বুঝতে পারবে বা এক্সপ্লেন করতে পারবে। নেক্সট বলেছে দেখো, সার্ভে করার সময় যে ছবিগুলো তুলেছিলে এই চ্যাপ্টারে সেগুলো উপযুক্ত স্থানে মূল খাতার সাথে আঠা দিয়ে চিটিয়ে দিই। অর্থাৎ তোমাকে যে বললাম যে ক্যামেরা নিয়ে ছবি তুলবে, সেই ছবিগুলো এই অংশে এসে তোমাকে কি করতে হবে, ধরো কারণ যেখানে নিয়ে তুমি অ্যানালাইসিস করেছো সেই কারণের জায়গায় জল দূষণের যে কারণগুলো ছোট 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 এরকম বক্স করে একটা পেজের মধ্যে, একটা পুরো A4 সাইজ পেজ, সেই A4 সাইজ পেজের মধ্যে ছোট ছোট করে ছবিগুলোকে প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে এখানে ছবিগুলো দিয়ে দেবে, একটা দুটো তিনটে করে যতগুলো ধরবে, 5টা থেকে 6টা, যতগুলো ধরবে ততগুলো নিয়ে ছবিগুলো দিয়ে, এবং প্রত্যেকটা ছবির নিচে লিখবে যে কি দেখাচ্ছ। ধরো তুমি ছবি তুলেছো যে জল দূষণ হচ্ছে, তার কারণ, তাহলে সেখানে লিখবে জল দূষণের কারণ। আবার ধরো দেখছো জল দূষণের ফলাফল মানুষের স্কিনের ডিজিজ হয়েছে, তাহলে সেই স্কিন ডিজিজের যদি ছবি থাকে, বা আশেপাশে যে সমস্ত গাছপালা আছে তাদের আহ, বর্ণ পরিবর্তন হয়েছে, বা পুকুরের জলটার কালার গ্রিন হয়ে গেছে, সবুজ হয়ে গেছে বা লাল হয়ে গেছে, তাহলে সেই ছবিটা তুলবে যে দূষিত পুকুর বা দূষিত জলাশয়। এইভাবে প্রত্যেকটা ছবির নিচে তোমাকে কিন্তু ক্যাপশন লিখতে হবে, যেমন আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ছবি দিলে ক্যাপশন দিই না, যে এই ছবিটা অমুক, সেই রকমই এক্ষেত্রেও কিন্তু ছবির নিচে ক্যাপশন দিতে হবে, এটা মাথায় রাখবে। এই ক্যাপশনগুলো দিলে দিয়ে তাহলে ছবিগুলো প্রকৃত কি কারণে তুমি দিচ্ছ সেটা বোঝা যায়। এরপর দেখো যেটা বলেছে সেটা গুরুত্বপূর্ণ, ইন্টারনেট থেকে ছবি কপি করে বসাবেন, কিন্তু খুব মনে রাখবে যে ইন্টারনেট থেকে, গুগলে তো প্রচুর ছবি আছে, সেখান থেকে নিলাম আর কপি পেস্ট করে বসিয়ে দিলাম, এটা কিন্তু করবে না, এটা ঠিক নয়। কারণ যে স্যার হোক সে কিন্তু ধরে ফেলবে যে কোথা থেকে নিয়েছো, কারণ ক্যামেরার ছবি আর ইন্টারনেট থেকে নেওয়া ছবি দুটোর মধ্যে পার্থক্য থাকে, তো সেইটা চেষ্টা করবে নিজেরা ছবি তোলার। 9 নম্বরে বলেছে ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের ওপর কি প্রভাব পড়ছে। ইম্প্যাক্ট অন হিউম্যান বিংস, মানুষের ওপর কি প্রভাব পড়ছে 10 নম্বরে। 11 নম্বর হচ্ছে ইম্প্যাক্ট অফ আদার অর্গানিজম বা অন্যান্য প্রাণী জগতের ওপর কি প্রভাব। তো তুমি যে টপিকটা নিয়েছো এই টপিকের কি কি প্রভাব আছে মানুষের উপরে, পরিবেশের উপরে এবং অন্যান্য প্রাণীর উপরে, সেইগুলো লিখতে হবে। যেমন আমি যদি জল দূষণকে ধরি, তাহলে জল দূষণের প্রভাব কি, পরিবেশের ফলে মাটি দূষণ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে উদ্ভিদ যেগুলো সেই অঞ্চলে আছে তারা ওই দূষিত জলটা গ্রহণের ফলে তাদের ফুল বা ফল যেগুলো বা শাক যেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেগুলোও দূষিত হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা টপিকের পরিবেশের উপর কী প্রভাব সেগুলো খুঁজে বার করবে, মানুষের উপরে কী প্রভাব। তাহলে ওই দূষিত জল যদি মানুষ ব্যবহার করে, তো পেটের সমস্যা হবে, তান্ত্রিকের সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, স্কিন ডিজিজ হবে, চুল উঠে যাবে, আরও নানা ধরনের বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ যারা দেখা দেবে সেগুলো হলো, সেগুলো লিখবে 1 2 3 4 করে পরপর করে লিখে এলে যে এই অমুক অমুক কারণগুলো বা অমুক অমুক প্রভাবগুলো পড়েছে। ইম্প্যাক্টস অন আদার অর্গানিজম, অর্থাৎ অন্যান্য প্রাণী জগতের উপর কী প্রভাব। যদি দেখো সেই অঞ্চলে মাছগুলো হয়তো মরে যাচ্ছে, বা যে অন্যান্য যে প্রাণী আছে তারা মারা যাচ্ছে, বা তাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে, সেইগুলো সম্বন্ধে লিখবে, যদি পাও লিখবে, যদি না পাও তো লেখার দরকার নেই, চেষ্টা করবে যে প্রত্যেকটা পয়েন্ট যেন কভার করা যায়। ওকে, তাহলে এই চ্যাপ্টার 2-তে আমরা কটা পেলাম, চ্যাপ্টার 2 হচ্ছে 8 9 10 11, এই 4টে বিষয় নিয়েই থাকবে। চ্যাপ্টার 2টা হচ্ছে কিন্তু মূল বিষয়, যেটা হচ্ছে আলোচনার বিষয়, এখানেই কিন্তু স্টাডিটা হয় মূলত। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 অর্থাৎ শেষের দিকে আমরা চলে এসেছি। এখানে থাকবে কি, মেজর ফাইন্ডিংস বা প্রধান প্রাপ্তি। তো তুমি যে সার্ভে করলে, সেগুলোর ডিসকাশন করে তুমি কি পেয়েছো, চ্যাপ্টার 2 থেকে কি পেয়েছো সেগুলো এখানে লিখতে হবে। এই চ্যাপ্টার 2 থেকে আমি জল দূষণের কারণগুলো কি কি, প্রধান কারণগুলো আমি খুঁজে পেয়েছি, তার প্রতিকার কিভাবে করব সেগুলো পেয়েছি, তার ফলাফল কি হচ্ছে মানুষের উপর সেগুলো পেয়েছি, সরকার বা মিউনিসিপ্যালিটির তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো জানতে পেরেছি। এই সমস্ত বিষয়, অর্থাৎ তুমি যেগুলো খুঁজে পেয়েছো সেইগুলো সম্বন্ধে লিখবে এখানে। নেক্সট হচ্ছে পরামর্শ বা প্রপোজাল, অর্থাৎ তুমি এই সমস্ত সমস্যা এবং তার সমাধানের উপায় সম্বন্ধে কিছু সরকার বা সাধারণ মানুষকে জানাবে, যেমন কি এই জল দূষণের যে কুপ্রভাবগুলো আছে সেগুলো থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায়।
তার প্রতিকারের উপায় কি, কিভাবে জল দূষণ প্রতিকার করা যাবে, কিভাবে জল দূষণের উৎসগুলিকে রোধ করা যাবে, অর্থাৎ যেখান থেকে দূষণটা হচ্ছে সেগুলো কিভাবে রোধ করা যাবে, মানুষকে কিভাবে সচেতন করা যাবে, কিভাবে সচেতন করবে, যে মানুষকে কন্টিনিউ তাদের মধ্যে মাইকিং করতে হবে যে নালা বা নর্দমার মধ্যে প্লাস্টিক না ফেলা, বা ঘরের যে আবর্জনা সেগুলোকে পুকুর বা জলাশয়ে না ফেলা, গরু মহিষকে পুকুরে স্নান না করানো ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে তোমাকে মানুষকে সচেতন করতে হবে। সরকার বা মিউনিসিপ্যালিটি কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই সম্বন্ধে তাদেরকে কোনো প্রপোজাল দেওয়া, পরামর্শ দেওয়া, যে সরকার তরফ থেকে এই ব্যবস্থাগুলো নিলে তাহলে জল দূষণের প্রভাব থেকে মানুষকে রক্ষা করা যাবে, জল দূষণ প্রতিকার করা যায়। এই সমস্ত কতগুলো পরামর্শ তোমাকে কিন্তু সরকার বা স্থানীয় যে পঞ্চায়েত আছে তাদেরকে তোমাকে দিতে হবে। এটা হচ্ছে প্রপোজাল বা পরামর্শ প্রদান। নেক্সট হচ্ছে 14 নম্বর হচ্ছে কনক্লুশন বা উপসংহার। এখানে কি হবে, 5 থেকে 6টা লাইনে তোমার শেষ মন্তব্য কি হবে তা এখানে তুলে ধরতে হবে। তো তোমার সার্ভের প্রক্রিয়া, টোটাল সার্ভের পর তুমি তোমার মন্তব্যটা দেবে, যে আমি অমুক জায়গায় সার্ভে করেছি, অমুক জায়গায় সার্ভে করে আমি এখানে পেয়েছি জল দূষণের বিষয়ে সার্ভে করেছি, সেখান থেকে আমি জানতে পেরেছি যে এই অঞ্চলে এই কারণে জল দূষণ হচ্ছে এবং মানুষের মধ্যে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। যদি এটাকে না আমরা প্রতিরোধ করতে পারি তাহলে এর পরিমাণ দিনের পর দিন বাড়তে থাকবে। আর সরকার বা স্থানীয় প্রশাসনের দ্বারা এর বিষয়ে নির্দিষ্ট রুলস বা আইন বা রেগুলেশন তৈরি করে মানুষ যাতে এই ধরনের দূষণ না ঘটায় তার জন্য তো উপযুক্ত ব্যবস্থা নিই। এরকম করে 3, 4, 5, 6টা লাইনে তোমার এই কনক্লুশন বা উপসংহারটা তোমাকে লিখতে হবে। এই হলো তোমার টোটাল প্রজেক্ট। লাস্ট এবং শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে রেফারেন্স বা গ্রন্থপঞ্জি। অর্থাৎ তুমি এই যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে টপিকগুলো তোমার লোকেশন কোথায় কি, তাদের অবস্থান কি ইত্যাদি বিষয়গুলোকে স্টাডি করার জন্য যে কি নিয়েছো, যে সমস্ত বইয়ের সাহায্য নিয়েছো বা যে সমস্ত নিউজ পেপারের সাহায্য বা কোনো আহ, কারো আগে থেকে তৈরি করে কোনো পেপার বা পাবলিকেশন থেকে সাহায্য নিচ্ছে, সেইগুলো এখানে তোমাদের গ্রন্থপঞ্জি, এই যেমন দেখো আমি এখানে দেখিয়েছি গ্রন্থপঞ্জি কিভাবে হয়েছে সেগুলো লিখতে হবে। যেমন এখানে আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সুফলম একাদশ শ্রেণী ডক্টর যুধিষ্ঠির হাজরা, গোপালচন্দ্র বণিক, প্রকাশনা হচ্ছে কি কথা ও কাহিনী প্রকাশনী। তাহলে এখানে কি কি লিখতে হবে, যে বইটা থেকে নিয়েছে সেই বইটার নাম, তার লেখককে এবং তার পাবলিকেশন, অর্থাৎ কে পাবলিশ করেছে। এটা কোথায় পাবে তোমরা, এটা পাবে তোমরা যে কোনো বই দেখবে খুললেই প্রথম ফ্রন্ট পেজের পরেই কিন্তু এটা লেখা থাকে, লেখকের নাম, লেখক পাবলিকেশনের নাম ইত্যাদি সমস্ত বিষয়গুলো থাকে। এইরকমই 7টা থেকে 8টা তুমি বইয়ের নাম এখানে দিয়ে গ্রন্থপঞ্জি কমপ্লিট করো। আগে কি হবে, বইয়ের নাম, তারপর লেখক, তারপর প্রকাশন। নেক্সট এবং লাস্টে যেটা হবে সেটা হবে বাম দিকে থাকবে সিগনেচার অফ দ্য সুপারভাইজার আর ডান দিকে থাকবে সিগনেচার অফ এক্সটার্নাল। অর্থাৎ এইখানে কি থাকবে, এখানে তোমার যে সুপারভাইজার সে সই করবে, আর এখানে কি থাকবে, এখানে হচ্ছে তোমার এক্সটার্নাল যে স্যার পরীক্ষা নিতে আসবেন তিনি এখানে সাইন করবে। এভাবে গ্রন্থপঞ্জির শেষে একদম নিচে গ্রন্থপঞ্জি একটা পেজে লিখলে গ্রন্থপঞ্জির শেষে এখানে সিগনেচার, এখানে এক্সটার্নালের সিগনেচার। এইভাবে টোটাল প্রজেক্টটা তোমাদের কমপ্লিট করবে। ওকে, তাহলে এইভাবে তোমাদের একদম এক থেকে যে পুরো টপিকটা আছে সেই টপিক সম্বন্ধে তোমাদের প্রজেক্টটা আশা করি তৈরি করতে পারবে এইভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে চ্যাপ্টারে ভাগ করে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে। আর যারা তোমার বন্ধুরা এই প্রজেক্ট নিয়ে এখনো উদ্বিগ্ন আছে তাদের মধ্যে এটা শেয়ার করে দিবে, তারা যাতে নিজেদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে। এবং আশা করি তোমরা 30 মার্কসই পাবে যদি আমার এই পদ্ধতিটা ফলো করো এবং আমার কথাগুলো। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।